তো সবাইকে কম বেশি উদ্বিগ্ন আশঙ্কিত করে তোলে। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি 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 কোনোটাই, যেটা আপনি আগেও বলেন যে ফুল প্রুফ কিছু হয় না, অ্যাবসলিউটলি ফুল প্রুফ কিছু হয় না, কিন্তু ইমিডিয়েটলি কোন ব্যবস্থাগুলো নেওয়া জরুরি? মৌপিয়া, যত দিন যাচ্ছে এই টেরোরিজম কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, কমপ্লেক্স থেকে কমপ্লেক্সিটি। আর আমরা ভাবি যারা সেনাবাহিনীর যে ইটস এ টাইপ অফ ওয়ারফেয়ার, এটা একটা যুদ্ধের টেকনিক। যখন একটা কম শক্তিশালী ফোর্স একটা বড় শক্তিশালী ফোর্সের এগেনস্টে যুদ্ধ করতে চায়, দিস ইজ দি বেস্ট ওয়ে টু ডু ইট। এখন সব থেকে প্রথম হচ্ছে ইন্টেলিজেন্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই বললাম যে হিউম্যান অ্যান্ড ইলেকট্রনিক ইন্টেলিজেন্সে বার করতে হবে কারা কারা এর মধ্যে উদ্বুদ্ধ হচ্ছে, কোথায় কোথায় মডেল, কিভাবে তারা কি করতে চাইছে, কিভাবে তারা আর্মস অ্যামুনিশন সাপ্লাই পাচ্ছে, কিভাবে তারা এক্সপ্লোসিভ পাচ্ছে, কিভাবে তারা কমিউনিকেট করছে বিটুইন দেয়ার গ্রুপস, বিটুইন স্টেট অ্যান্ড কান্ট্রি টু কান্ট্রি টু কান্ট্রি। এই সিস্টেমটাকে অ্যারেস্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে ফান্ডিং। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ফান্ড ছাড়া কিন্তু কোনো অর্গানাইজেশনই বাঁচতে পারে না। হুএভার কন্ট্রোলস দি ফান্ড কন্ট্রোলস দি অর্গানাইজেশন, একটা কথা আছে। এই ফান্ডিংটাকে দেখতে হবে যে ইন্টারন্যাশনালি বা ইন্টারনালি কোথার থেকে এরা ফান্ডিং পাচ্ছে, সেই ফান্ডিংটাকে কিন্তু স্টপ করতে হবে, অ্যারেস্ট করতে হবে। নেক্সট হচ্ছে অপারেশন, মিলিটারিলি অর পুলিশ অর সিকিউরিটি ফোর্স দ্বারা অপারেশন। আমি আসবো কর্নেল রায় আপনার কাছে। এই মুহূর্তে গুলশানের এক বাসিন্দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, নীরেন সরকার রয়েছেন আমাদের সঙ্গে। নীরেন বাবু, 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। গতকাল থেকে যে একদম বিনা মেঘে বজ্রপাত গুলশান এলাকায়, আপাত শান্ত অভিজাত এলাকা, গুলশান হাই প্রোফাইল এলাকা, এখন অবধি কি পরিস্থিতি এবং কাল থেকে কিভাবে আপনাদের কাটছে, যদি একটু শেয়ার করেন প্লিজ। এখন পরিস্থিতি স্বাভাবিক, এখন আর কোনো পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল তারা সেই অপারেশন গুলো কমপ্লিট করে ফেলেছেন, আমাদের মোটামুটি নিয়ন্ত্রণেই আছে, নিয়ন্ত্রণে আছে। কাল থেকে কি হলো নীরেন বাবু একটু বলবেন? যেখানে এই ঘটনাটা ঘটেছে ক্যাফে থেকে আপনার বাড়ি বাসস্থান কত দূর? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা শুনেছি পরে রাত 8:30টার দিকে এখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, গুলশান একটা রেস্টুরেন্ট আছে, এই কি হলি রেস্টুরেন্ট সামথিং লাইক দ্যাট। তো ওই রেস্টুরেন্টে ওরা মানে ডিনার করতে এসেছিল অনেকেই। ওই ডিনারের টাইমে কিছু মানে সন্ত্রাসীরা ঢুকে আচানক গোলাগুলি শুরু করেছে। হ্যাঁ, গোলাগুলি করেছে এবং এটা আতঙ্কগ্রস্ত হয়ে মানে সবাই মানে ওখানে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ যখন এখানে পুরো ব্যারিকেড দিয়ে ফেলে, সন্ত্রাসীরা তাদের খুব হার্ড লাইনে চলে যায়। এই গোলাগুলির আওয়াজ আপনারা পাচ্ছেন? গুলশানের বাসিন্দা যারা তারা পাচ্ছেন? তখন কালকে পেয়েছি, আজকে সকালবেলা হয়েছে। হ্যাঁ, ওগুলো এখন বন্ধ আছে, এখন মোটামুটি শেষ। তো এই যে সাঁজোয়া গাড়ি সেখানে ঘোরাফেরা করছে, প্রচুর অ্যাম্বুলেন্স, কমান্ডো সেখানে গিয়ে পৌঁছেছে, অপারেশন, সব মিলে একটা প্রায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি। কখনো ভেবেছেন যে গুলশানে এরকম একটা ঘটনা ঘটতে পারে? না, এটা তো আসলে এটা তো কোথায় যে কি ঘটবে, আপনার তুরস্কের এয়ারপোর্টের মধ্যে এই ঘটনা ঘটবে কেউ কি ভাবতে পেরেছে? তো এই ঘটনায় এটা যে কোথায় হবে, কখন হবে, নোবডি নোজ। তারা এইভাবেই করছে সবকিছু। চেনা গুলশান কি আজকে অচেনা লাগছে, তাই তো? হ্যাঁ, এটা ঠিক। নীরেন বাবু ধন্যবাদ। নীরেন সরকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন, গুলশানের বাসিন্দা নীরেন সরকার। বলুন প্লিজ। আমি ওই প্রথম বললাম যে ইন্টেলিজেন্স, আমার এখানে একটা জিজ্ঞাসা আপনার কাছে, যে আমরা দেখছি যে আইসিস মূলত এই যে সাইবার স্পেসটা, সোশ্যাল প্ল্যাটফর্মটা, সেটাকে ইন্ডক্ট্রিনেশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট ভীষণভাবে একটা ব্যবহার করছে। সেই জায়গা আমরা মেহেদি মাসুর বিশ্বাস থেকে শুরু করে যদি আসি, প্রত্যেকেই দেখেছি যে এই সাইবার স্পেসটা কাজে লাগিয়ে এদেরকে নেটওয়ার্কে নেওয়া। তো এই জায়গায় মনিটরিংটা সেটা কি আরও জরুরি? নিশ্চয়ই। এটা আমি বলবো সাইবার ওয়ারফেয়ার, এটার কাউন্টার করার জন্য যে সমস্ত ইলেকট্রনিক কাউন্টার মেজার্স দরকার, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। আর রেগুলার কিন্তু এখন মনিটরিং হচ্ছে যে কারা কিভাবে এই ধরনের সাইবার ইউজ করে ব্রেন ওয়াশ করছে। আমি লাস্ট পয়েন্ট যেটা বলতে চাইছিলাম মৌপিয়া, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু সব ব্যাপারে আছে। পলিটিক্যাল অ্যাঙ্গেল কি, যে
একটা একটা পলিটিক্যাল সিস্টেমের এগেনস্টে আরেকটা পলিটিক্যাল সিস্টেম আনার জন্য ধর্মকে হাতে নিয়ে ব্রেন ওয়াশিং করা হচ্ছে। এটাকে কিভাবে কাউন্টার করা হবে? ইটস এ ভেরি মেজর ইস্যু, দো ইট উইল টেক এ ভেরি লং টাইম। সমস্ত ধর্মের যারা গুরু, ইসলামিক ধর্মের গুরু, হিন্দু ধর্মের গুরু, শিখ ধর্মের গুরু, খ্রিশ্চান ধর্মের গুরু, তাদের কাজ কিন্তু এডুকেট করা দ্যাট দ্য ওয়ে দিস পিপল আর থিঙ্কিং ইজ নট দি কারেক্ট ওয়ে অফ বিহেভিং ইন দি রিলিজিয়াস ম্যানার। সেখানে ব্রেন ওয়াশড এর একটা প্ল্যান করতে হবে বিশ্বব্যাপী, যেখানে এই ব্রেন ওয়াশিং ইজ এ মেজর ওয়ে অফ গেটিং দি রিক্রুটস, সেটাকে ব্রেন ওয়ামির একটা সিস্টেম করে বিশ্বব্যাপী একটা মুভমেন্ট করতে হবে ইন এ বিগ ওয়ে। বাংলাদেশের ক্ষেত্রে ঠিকই, যেটা আমরা একটু আগেও কথা বলছিলাম, যে যেভাবে কমান্ডো অপারেশনটা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে এত বড় মাপের জঙ্গি হানা সেটা এর আগে তারা প্রত্যক্ষ করেনি। অর্থাৎ অভিজ্ঞতার হাতে কলমে অভিজ্ঞতার অভাব থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সূক্ষ্মভাবে এটাকে অপারেট করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমরা সাম্প্রতিককালে বিভিন্ন সময়, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে একের পর এক ইনসিডেন্ট দেখছি, আইসিস ক্লেম করছে যে তারা করেছে, কিন্তু বাংলাদেশ সরকার ক্রমাগত অস্বীকার করে এসেছে না, আইসিসের অস্তিত্ব নেই, কোনো অ্যাক্টিভিটিও নেই। কোথাও কি লঘু করে দেখার মাসুল আজকে দিতে হলো? এটা বাংলাদেশ সরকারই কিন্তু বলতে পারবে, কিন্তু মনে হচ্ছে আমাদের যে বাংলাদেশ সরকার শুধু না, পৃথিবীর যে কোনো দেশই কিন্তু প্রথমে বলতে চায় না যে তাদের দেশের মধ্যে আইসিসের মতো একটা এই ধরনের সব থেকে যে মানে কি বলবো এটাকে, রাইট, সন্ত্রাসবাদ, তাকে আল কায়দার থেকেও কিন্তু এরা ভয়ানক। এদের মতো সংগঠন আমাদের দেশে যদি অ্যাক্টিভ হয়ে যায়, মেবি বিশ্বের সামনে সেই দেশের একটা ইমেজ এর মধ্যে কিন্তু দাগ পড়বে। সেটা কিন্তু কোনো দেশই চায় না। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি বলবো যে হাসিনা সরকার কিন্তু ইজ এ ভেরি স্ট্রং অ্যান্ড টাফ, অ্যান্ড দে উইল মেক শিওর দ্যাট এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কন্টেন অ্যাটলিস্ট করা যায়। হয়তো শেষ করা যাবে না, নির্মূল করা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু একটা কন্টেন করার মতো যেন এই ধরনের ঘটনা না হয় তারা অ্যাকশন করবে। আর ডিটেল ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কি হয়েছে। অনেক ধন্যবাদ কর্নেল রায় আপনাকে। আপাতত আমরা এখানে শেষ করছি, কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে গুলশানের দিকে, যেখানে অপারেশন ওভার বলে জানা যাচ্ছে 18 জন পণবন্দীকে মুক্ত করা সম্ভব হয়েছে, 6 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে এএফপি সূত্রে দাবি করা হচ্ছে। কোন কোন সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে যে একজন জঙ্গি তাকে জীবিত অবস্থায় পাকড়াও করা গেছে, কিন্তু এখনো অবধি অনেকগুলো তথ্যের ক্ষেত্রে ধোঁয়াশার অবকাশ থাকছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে কোথাও কি কোল্যাটারাল ড্যামেজের আশঙ্কা থাকছে, নিরীহ মানুষের প্রাণহানি, সেটা কি রোখা সম্ভব হলো এই কমান্ডো অপারেশনে? এই প্রশ্নের উত্তর এখনো অবধি পাওয়া যাচ্ছে না। আমাদের নজর থাকছে গুলশানের দিকে।